ছাত্রদের এখন মনে হচ্ছে যে রাষ্ট্রের যত প্রবলেম আছে উই আর দ্য অথরিটি টু সলভ। ডক্টর ইউনূসের গভর্নমেন্টে এরা সবাই স্ব ফিল্ডের ভালো মানুষ, কিন্তু এরা কেউই রাষ্ট্র পরিচালনার যে কালচারটা এটার সাথে অভিজ্ঞ নন। আওয়ামী লীগ সরকারের মূল কথাটা ছিল যে ওভার অ্যাক্ট করতো। কেউ একটা গ্রামে কোনো কথা বলছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, ওকে ধরে নিয়ে আসছে। আর এই সরকার হচ্ছে কোনো কথা শুনে না, আপনার মতলব খারাপ। আপনি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো একটা ছাউপুনাকে আপনি এলজিআরডি মিনিস্ট্রির মন্ত্রী বানাইছেন। ব্যর্থতার দায়িত্ব সরকার টরকার বুঝি না, ব্যর্থতার দায়িত্ব হবে ডক্টর ইউনূসের। যে একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। তো রাষ্ট্র চালানো নৃত্যকলা থেকে তো একটা কঠিন কলা, এটা তো সত্য কথা নাকি? আপনি মানেন না এটা? রাষ্ট্র চালানো তো নৃত্য করার থেকে তো অনেক কঠিন জিনিস। কঠিন একটু, এটা প্রতিটি মুদ্রাই নতুন। তো সেইখানে রাষ্ট্র চালানোর প্রশ্নে এই পর্যন্ত এই সরকার তার প্রায়োরিটি কি এটা ফিক্স আপ করতে পারে নাই। তার অগ্রাধিকারগুলো কি? আমরা বারবার বলছি যে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এদের সাথে আলোচনা করুন, করে এটা আপনার অগ্রাধিকার ফিক্স আপ করুন। আপনি দেখুন যে আগে সরকার চালানোর অভিজ্ঞতা আছে 2 বছরের একমাত্র হাসান আরিফ ছাড়া রাষ্ট্র পরিচালনার সাথে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন না, ব্রিগেডিয়ার শাখাওয়াত নির্বাচন কমিশন চালাইছে। নির্বাচন কমিশন কি আর গভর্নমেন্ট নাকি? রাষ্ট্র না তো। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান মাত্র। এবং এটা যাই হোক, এটা আরেক বিতর্ক। তো সেইখানে মানে মন্ত্রিসভায় বসা, মন্ত্রিসভার আলাদা একটা কালচার আছে। আপনি জিজ্ঞেস করেন যে ছাত্র সংগঠনের সেন্ট্রাল কমিটি যখন মিটিং হয়, এটা একটা আলাদা কালচার আছে। এইটা যদি কেউ যদি আগে পূর্বে অন্তত সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট কোনো লেভেলেই কাজ করে না আসে থাকে, তাহলে হঠাৎ করে আইনা দিলে ওই ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট বানাই দিলে ও পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। তো এইখানে এই কাজটা হয়েছে ডক্টর ইউনূসের গভর্নমেন্টে। এরা সবাই স্ব ফিল্ডের ভালো মানুষ, কিন্তু এরা কেউই রাষ্ট্র পরিচালনার যে কালচারটা এটার সাথে অভিজ্ঞ নন। জনগণকে ফেস করার যে এটা নাই, জনমুখী না এরা। এই আরবান এরিয়ার কিছু সমস্যা নিয়ে, এর সাথে বিশৃঙ্খলার কি সম্পর্ক? আরবান এরিয়ার কিছু সমস্যাকে ইন্টারন্যাশনালি কানেক্ট করেন, টাকা কালেক্ট করেন, এইটা নিজেদের প্রয়োজনে জনগণের কিছু কাজ করেন, নিজেদের প্রয়োজনে জনগণের কিছু কাজ করেন। এইটার নাম হলো এনজিও। তো এখন বিশৃঙ্খলার যে সমস্যাটা হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে যে বিশৃঙ্খলার প্রায়োরিটি নাম্বার 1, এটার নাম হচ্ছে নিরাপত্তা, সিকিউরিটি। এই মানুষ চায়, এইটা 1 নাম্বার নিয়ে চায় যে আমি কম খেতে চাই, কম পড়তে চাই, বাট আমি নিরাপদে বাড়ি ফিরতে চাই। আমার বাচ্চা স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে নিরাপদে বাড়ি ফিরবে। দিস ইজ কল্ড সিকিউরিটি। আপনি এটাকে প্রায়োরিটি দেন নাই তো, আপনি এটাকে প্রায়োরিটি দেন নাই। আপনি কোথাকার কোন বিপ্লবে কি কাজ করছে, আপনার গণঅভ্যুত্থানে নাকি কে হাসপাতালে খুলে বসেছিল, এই জন্য আপনি তাকে বাড়ি চলে গেছে কত বছর আগে, সেই লোকটাই নিয়ে আপনি আইজিপি বানাই দিয়েছেন। তো আপনার 2.5 লক্ষ পুলিশ আছে, 2.5 লক্ষ পুলিশের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এইটা তো একটা ব্লান্টার। আপনি 5 জন 7 জন যদি আপনি বাইরে থেকে আনেন, একজন পুলিশে যেদিন এএসপি যোগ দেয় সে তো স্বপ্ন দেখে আমি আইজিপি হব একদিন। যে এডিশনাল আইজিপি হয়েছে সে দেখে আমি কত দ্রুত আইজিপি হব, এই জন্য সে কাজ করে। যে ডিআইজি হয়েছে সে মনে করে আমি কত দ্রুত এডিশনাল আইজিপি হব, দেন আইজিপি হব, আমি বাড়ি যাব শান্তিতে। আপনি তার স্বপ্ন ব্রেকডাউন করে দিচ্ছেন, আপনি স্বপ্নতে আপনি চ্যাদ করে দিচ্ছেন, স্বপ্নের চ্যাদ ঘটাচ্ছেন। গত মোশাররফ ভাই, গত 3 মাস তো ছিল আগের আইজিপি যিনি ছিলেন 5 আগস্টের পর থেকে তিনি কিন্তু ছিলেন, তারপরেও তো কোনো
পরিবর্তন তো দেখিনি আমরা। পরিবর্তন সেজন্য হয়তো বা যে একজন অভিজ্ঞ মানুষকে এখানে অভিজ্ঞ মানুষ? বসিয়েছে। পুলিশে আমি আপনাকে বলতেছি, পুলিশে আপনি যদি 100 জনকে পাঠিয়ে দেন, প্রথম 100 জনকে বাড়িতে পাঠিয়ে দেন, তারপরে কি আইজিপি হওয়ার লোক নাই? আপনার 700 এসপি আছে, 200-র মতো ডিআইজি আছে, এরা সবাই আইজিপির দায়িত্ব চালাইতে পারে। এর মধ্যে আপনি কোনো লোক পান না খুঁজে যে আপনি 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 যাদেরকে কনফিডেন্সে নিতে পারেন, আপনি যাদেরকে বিশ্বাস করতে পারেন। যদি একজন না পান, তাহলে বাইরে থেকে 2জন লোক আনলে এরা কি এদের সব শৃঙ্খলা ঠিক হয়ে যাবে? আওয়ামী লীগ সরকারের মূল কথাটা ছিল যে ওভার অ্যাক্ট করতো। কেউ একটা গ্রামে কোনো কথা বলছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, ওকে ধরে নিয়ে আসছে। আর এই সরকার হচ্ছে কোনো কথা শুনে না, হ্যাঁ, কোনো কথাই শুনে না। তার চামড়া গন্ডারের চেয়েও মোটা, সে সুশীল সাজিয়েছে এবং সে কোনো কিছুই শুনিবে না, অন্ধ হইয়াছে, কালা বধির হইয়াছে, যার ফলে তার কাছে তার কর্ণকুহরে আমরা যত কিছুই বলি কোনো কিছুই পৌঁছায় না। আর নাহলে আমার কথা হলো যে আপনি গত 3 দিন ধরে যে ঢাকা শহরে প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, একটা কলেজে এসে ভাঙচুর করে গেল পুলিশ, এবং ন্যাশনাল আর্মি, মেডিকেল কলেজ, পুলিশ, আর্মি, লাস্ট মেডিকেল কলেজ চাহিয়ে চাহিয়ে দেখিলেন। এরপরের দিন ওরা গিয়ে আবার ভাঙচুর করিল, পুলিশ চাহিয়ে চাহিয়ে দেখিলেন। গত 50 বছরের ইতিহাস এটা আছে? কখনোই নাই, 50 বছরের হিস্ট্রিতে নাই। তাহলে আইনটা কিভাবে, আইন শৃঙ্খলা কীভাবে ভালো আছে? আপনি ইয়াতে কি বলে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আর কি জানি ঢাকা পলিটেকনিক, তারা মারামারি করলো কি নিয়ে? চা খাওয়া নিয়ে। এটা কেন হয়েছে, কেন হলো? কোয়েশ্চেন তাও আপনার এই জায়গায়। আপনি আনসার বিদ্রোহ হয়েছে, কি করলেন আপনি? আনসার বিদ্রোহ, এটা আনসার ব্যাটালিয়ন আনসার না, কিন্তু এটা হচ্ছে ওই যে এই কামলাখাটি চুক্তিভিত্তিক কামলাখাটি আনসার। বাংলা আমার গ্রাম জাতেরা বুঝে, কামলাখাটি আনসার। এই কামলাখাটি আনসারকে আপনি মোকাবেলা করার জন্য ছাত্রদেরকে পাঠাই দিলেন, এরা পিটালো, আপনি বাহ দিলেন, বাহ 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 বাহ, দারুণ হয়েছে। আপনি বিচারপতিদেরকে সরাবেন, ইটস এ ভেরি মাচ এ ফাংশন অফ গভর্নমেন্টের ইন্টারনাল অর্গান অফ দ্য গভর্নমেন্ট। আপনি এদেরকে সরাবেন, এটা আপনি কি করলেন? ছাত্র পাঠাই দিলেন কয়টা? কেন পাঠালেন? তো এই ছাত্রদের এখন মনে হচ্ছে যে রাষ্ট্রের যত প্রবলেম আছে, উই আর দ্য অথরিটি টু সলভ, উই আর অথরিটি টু রিজলভ। আমরা হচ্ছে রিজলভিং অথরিটি, রেজুলেশনের অথরিটি, উই আর অথরিটি টু রেজুলেশন। কথাটা বুঝছেন? এরা হচ্ছে সমস্ত কনফ্লিক্ট রেজুলেশনের অথরিটি। তারা তা মনে করছে, এটা তো মনে করা তো অন্যায় না। এখন আপনি এটা করছেন তো এখন আমি আপনাকে একটা কথা বলি। আমার 16 বছরের ছেলে যদি বলে যে বাবা বিয়ে করব, আমি কি বলবো? আমার দায়িত্ব কি অভিভাবক হিসাবে? বাবা এখনো সময় হয় নাই, ইটস নট দ্য টাইম, এটা সময় না বিয়ে করার। আবার 36 বছর যদি হয়ে যায়, ছেলে বিয়ে করতে না চায়, তাইলে ওইটাও আমি জিজ্ঞেস করবো, বাবা তোমার সমস্যা কি, বিয়ে করতে চাও না কেন? তো আপনি 26 বছরের একটা ছেলেকে যখন আপনি এলজিআরডি মিনিস্ট্রিতে বসাই দেন, আর সে স্টেটমেন্ট, হোম মিনিস্ট্রির স্টেটমেন্ট করে, তখন তো আপনার মতলবটা কি যে আমাকে সন্দেহ করে? আপনি আপনার ছাত্র, আপনার ছাউপানারা বানাবে, পার্টি বানাবে, ওয়েলকাম, সুস্বাগতম, সবাই সুস্বাগতম জানাবে, পার্টি করেন। কিন্তু সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে পার্টি হলে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে, পরিষ্কার কথা। আপনার মতলব খারাপ। আপনি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো একটা ছাউপুনাকে আপনি এলজিআরডি মিনিস্ট্রির মন্ত্রী বানাইছেন। এটা হচ্ছে সবচেয়ে ডেলিকেটেড মিনিস্ট্রি। এইভাবে বলাটা কি ঠিক হচ্ছে কিনা? কারণ তাকে তো সরকার মনে করেছে উপযুক্ত, এজন্যই ওখানে বসে। আমি সরকার ডক্টর ইউনূসের সাথে আমার দ্বিমত এখানে। ডক্টর ইউনূস, আমরা মনে করি ডক্টর ইউনূসকে এই গভর্নমেন্ট শেষ হওয়ার পরেও এই জাতির প্রয়োজনে আমরা তাকে অনেক কাজে লাগানোর জায়গা,
অনেক কাজে লাগতে পারে উনি। তো সেই কারণে এই যে এদের যে সবার যে আজকে আমরা মোশাররফ ভাই আজকে সবার যত ব্যর্থতা হবে, এই ব্যর্থতার দায়টা কার কাছে যাবে? ব্যর্থতার দায় হবে ইউনূসের, ডক্টর ইউনূসের। কেন? কারণ ডক্টর ইউনূস ইজ সাপোজ টু চুজ হিজ কি বলে কলিগস, মানে প্রধান উপদেষ্টা তার কলিগদেরকে নির্বাচন করবেন, যার অপিনিয়নই হোক, যত জনেরই পরামর্শ থাকুক। যদি হয়, যদি ভিক্টরি হ্যাজ সো মেনি ফাদার, ডিফিটেড হ্যাজ নান। তো এই যে আপনার এখানে যদি এটা যদি ব্যর্থ হয়, কেউ দায়িত্ব নেওয়ার, সব দায়িত্ব হবে ইউনূসের। আর যদি হয় ভিক্টরি হয়, ব্যর্থতার দায়িত্ব এই সরকারকেই নিতে হবে। ব্যর্থতার দায়িত্ব সরকার টরকার বুঝি না, ব্যর্থতার দায়িত্ব হবে ডক্টর ইউনূসের। আমরা এই জন্য কথা বলছি, না, উনি তো সরকার, উনি সরকারের প্রধান। সরকারের প্রধানের আমাদের ইয়েটা হচ্ছে কি বলে কনভেনশনটা হচ্ছে, কাস্টমসটা হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তার কলিগ উপদেষ্টা বা মন্ত্রীদেরকে চুজ করেন। যে যতই দিক পরামর্শ দিক, তিনি হচ্ছেন চুজ মালিক, পছন্দ করার মালিক। তার পছন্দ অনুযায়ী তারা ততক্ষণ পদে থাকিবেন।